ডিয়ার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের অঙ্কের ক্লাস করব। আজকে আমরা একটা চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারটা হচ্ছে অনুপাত সমানুপাত। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অনুপাত এই জিনিসটা কি, সমানুপাতটা তারপরে আসবে। অনুপাত হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা করা, তার একটা পদ্ধতি। ঠিক আছে, দুটো একই ধরনের রাশির মধ্যে তুলনা করা হবে। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। যে বলা হলো যে রামের আয় ও শ্যামের আয়ের অনুপাত, দিয়ে সেটা বলা হলো 4:3। এইভাবে এটাকে দেওয়া হলো, রামের আয় ও শ্যামের আয়ের অনুপাত হচ্ছে 4:3। এই যে কথাটা বলা হচ্ছে, এটার মানে হচ্ছে এখানে দুটো জিনিস সেম রয়েছে, যাদের মধ্যে তুলনা করছি সেটা হচ্ছে আয়, ইনকামটার মধ্যে তুলনা করছি, অর্থাৎ দুটো রাশি হচ্ছে সেম রাশি, টাকার পরিমাণ। ঠিক আছে, তো টাকার পরিমাণ অনুযায়ী বলা হচ্ছে 4:3। এটার যে মিনিংটা সেটা হচ্ছে কিনা, রাম যদি 4 টাকা ইনকাম করে তাহলে শ্যাম 3 টাকা ইনকাম করছে। তো একইভাবে রাম যদি এটা যদি শূন্য বাড়াতে থাকে, রাম যদি 40 টাকা ইনকাম করে শ্যাম 30 টাকা ইনকাম করবে। রাম যদি 4,000 টাকা ইনকাম করে শ্যাম 3,000 টাকা ইনকাম করবে। রাম যদি 40,000 টাকা ইনকাম করে শ্যাম 30,000 টাকা ইনকাম করবে। এরকমভাবে দেখা হচ্ছে আর কি। ঠিক আছে, এইভাবে তুলনা করা হচ্ছে। তো অনুপাতকে আমরা এইভাবে লিখি, এবং এইটা এটা এটা এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হচ্ছে ইজ টু। ঠিক আছে, এই চিহ্নটাকে এইভাবে বলা হয়। এবং এটার আরেকটা যে রূপ সেটা হচ্ছে 4/3। এটা হচ্ছে ভগ্নাংশের রূপ। ঠিক আছে, অনুপাত হচ্ছে ভগ্নাংশেরই আরেকটা রূপ, কিন্তু অন্য চোখে দেখা হচ্ছে। ভগ্নাংশকে আমরা এই চোখে দেখি, কিন্তু অনুপাত মানে সেটা অন্য চোখে দেখব। মিনিংটা সেম, কিন্তু দেখার ভঙ্গিটা আলাদা, এইটুকু খালি পার্থক্য। এবার যেটা দেখবো সেটা হচ্ছে অনুপাতকে নির্ণয় করা হবে কী করে। তার জন্য আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। যে বলা হচ্ছে রামের আয় $12,000 ও শ্যামের আয় $10,000 হলে তাদের আয়ের অনুপাত কত। এটা বলা হলো যে রামের আয় হচ্ছে 12,000 টাকা আর শ্যামের আয় হচ্ছে 10,000 টাকা, তাহলে তাদের আয়ের অনুপাত কত। তাহলে সেক্ষেত্রে এটা করব, সেটা হচ্ছে লেখা হলো রাম ইজ টু শ্যাম। এখানে হচ্ছে এটা কিসের অনুপাত না, আয়ের অনুপাত। ঠিক আছে, আয়ের অনুপাত কি না, রাম ইজ টু শ্যাম। এবার অনুপাতে যেটা মানে লেখার যে নিয়ম আর কি, যে সেটা হচ্ছে এদের মধ্যে আগে কাকে লেখা হয়েছে, রামকে। তাহলে রামের আয়টাকে আগে লিখতে হবে, শ্যামের আয়টা পরে হয়েছে তাই শ্যামের আগে পরে লিখতে হবে। যদি উল্টো হতো, শ্যাম যদি আগে থাকতো রাম যদি পরে থাকতো, তাহলে তখন শ্যামেরটা আগে লিখতাম, রামেরটা পরে লিখতাম। এইটা হচ্ছে নিয়মটা, যেটা যার জায়গায় রয়েছে তাকে সেই জায়গায় রাখতে হবে। তো রাম ইস টু শ্যাম, তাহলে সেটা কত আসছে না, রামের অনুপাত আয় কত, 12,000 টাকা, লিখলাম 12,000 ইজ টু শ্যামের আয় কত, 10,000, লিখলাম 10,000। এখন এইটুকুতে শেষ নয়, এই জিনিসটা হচ্ছে বড় রূপে রয়েছে। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, মানে কাটাকুটি করে মিনিমাম জায়গাটাকে নিয়ে আসতে হবে। তাহলে সেটা হয় হচ্ছে 3টে শূন্য বাদ দিলে এটা হচ্ছে 12 ইজ টু এটা হচ্ছে 10, 12 আর 10কে 2 দিয়ে কাটলে এটা হবে 6 ইজ টু 5। তাহলে অনুপাতটা পেলাম 6:5। এইভাবে অনুপাত নির্ণয় করতে হয়। এবার এটা যদি এই ডাইরেক্ট যদি করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। এটার পর হচ্ছে রাফে চলে যাব। 12,000/10,000 অনুপাতকে তো ভগ্নাংশ আকারেও লেখা যায়। শূন্য কটা কেটে দিচ্ছি, 3টে করে শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে 10 কাটলে হচ্ছে 5, তাহলে পেলাম 6/5। সেটাকেই ডাইরেক্ট লিখবো এখানে 6:5। বাইটার বদলে হবে ইজ টু, এইটুকু খালি চেঞ্জ। তো এইভাবে আমরা অনুপাতকে নির্ণয় করতে পারি। এবার এই যে অনুপাতগুলো আর কি, সেই অনুপাতে এই যে 4:3 যেটা লেখা হয়েছে, এই 4টাকে কি বলা হয় আর 3টাকে কি বলা হয়। 4কে বলা হয়, 4 কি আগে রয়েছে, এটাকে বলা হবে
পূর্বপদ, আর 3কে বলা হচ্ছে উত্তরপদ। একটা অনুপাতের যে প্রথম যে রাশিটা সেটাকে বলা হবে পূর্বপদ, আর ইস্টু চিহ্নের পরের যে রাশিটা সেটাকে বলা হবে উত্তরপদ। তো এটা হচ্ছে অনুপাতের পরিচয়টা। কিন্তু যদি এমন হয় এই 4:3 রয়েছে, এটাকে উল্টে দিলে কী হবে 3:4, অর্থাৎ 4-এর 3 অনন্য করলে কী হবে 3-এর 4। যদি অর্থাৎ লবকে যদি হর করি, হরকে যদি লব করি, তাহলে উল্টে যাচ্ছে 3-এর 4, এবং অনুপাতটা চেঞ্জ হবে 3:4। আর 3:4 এই যে অনুপাতটা, এটি হচ্ছে কি না 4:3 এর ব্যস্ত অনুপাত। অর্থাৎ কোনো একটা অনুপাত তার যদি পূর্বপদ আর উত্তরপদ যদি আগে পিছিয়ে করা হয়, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে তার ব্যস্ত অনুপাত। একইভাবে যেরকম 3:4 যেমন 4:3 এর ব্যস্ত অনুপাত, সেরকম 4:3 3:4 এর ব্যস্ত অনুপাত। ঠিক আছে, এবার এই যে 4:3 রয়েছে, এটা যেটা এখানে নেওয়া হয়েছিল 4:3, তার পূর্বপদটা কি উত্তরপদের চেয়ে বড়, অর্থাৎ পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ। এই রকম অনুপাতকে বলা হয় হচ্ছে গুরু অনুপাত। যে অনুপাতের প্রথম রাশিটা দ্বিতীয় রাশির চেয়ে বড় হয়ে যাবে, সেই রকম অনুপাতকে বলা হবে হচ্ছে গুরু অনুপাত। আর যদি উল্টো হয়, যদি পূর্বপদ এটা যদি উত্তরপদের চেয়ে ছোট হয়, তাহলে সেটাকে বলা হবে লঘু অনুপাত। ঠিক আছে, আর যদি এমন হয় পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান, একই রাশি, অর্থাৎ যেমন 4:3 রয়েছে, সেটাও এক্সাম্পল হতে পারে হচ্ছে যেমন 4:4, ঠিক আছে 1:1, এরকম যদি হয়, অর্থাৎ দুটো রাশি মানে দুটো পদই সমান, তাহলে সেটাকে বলা হয়, অর্থাৎ যদি পূর্বপদ সমান উত্তরপদ হয়, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সাম্যানুপাত। ঠিক আছে, কি বলা হবে সাম্যানুপাত। খেয়াল রাখতে হবে সাম্যানুপাত আর সমানুপাত দুটো অন্য জিনিস। সমানুপাত এক ধারণা, সাম্যানুপাত অন্য ধারণা। ঠিক আছে, পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়, অর্থাৎ সেটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দুটোই তো সেম, তাহলে দুটো তো একই জিনিস দিয়ে কাটবে, দিয়ে 1:1 পড়ে থাকবে। এই 1:1 যেটা হতে পারে আর কি, সেটাকে বলা হবে সাম্যানুপাত। সমানুপাত বলা হবে না, সমানুপাত অন্য কিছু, সেটা পরে আসবে। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে এই অনুপাতের অ্যাপ্লিকেশান, অনুপাতকে আমরা কী কাজে ব্যবহার করব। এই যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে আর কি, এই অঙ্কটাতে, এই অঙ্কটা হচ্ছে একটা টাইপ আর কি, যে টাইপটাতে আমরা শিখবো হচ্ছে আনুপাতিক ভাগহার, এই কনসেপ্টটা। কি বলছে অঙ্কটাতে না, এ আর বি দুই বন্ধু আর কি, এরা ব্যবসায় যথাক্রমে 8,000 টাকা 10,000 টাকা নিয়োগ করলো। মানে এ 8,000 টাকা নিয়োগ করেছে আর বি 10,000 টাকা নিয়োগ করেছে। তো বছরের শেষে আর কি 3,600 টাকা লাভ হয়েছে, তো সেটি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে কে কত টাকা পেল। বলে রাখি এই যে এই ধরনের অঙ্কগুলো আর কি, এটাতে এগুলো হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক। তো অংশীদারি কারবারের ক্ষেত্রে এই যে মানে লভ্যাংশ যে ভাগ হয় আর কি, সেটার মধ্যে মূলধনের অনুপাতে ভাগ এটা থাকবেই, কারণ এটাই ব্যবসার নিয়ম আর কি। যদি দুই বন্ধু ব্যবসা করে এবং দুইজনে যদি যে লাভটা আছে সেটা যদি সমান ভাগে ভাগ করে নেয়, কিন্তু একজন বেশি টাকা একজন কম টাকা দিয়েছে, তাহলে কিন্তু দুই বন্ধু আর কি মানে ওদের যে লাভের যে বন্টনটা সেটা ঠিকভাবে হবে না, একজন বেশি পেয়ে যাবে একজন কম পেয়ে যাবে। ঠিক আছে, তো ওই জন্য মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়। হয়তো এরকমও থাকতে পারে আর কি, যে পরবর্তী এক্সাম্পল আমরা দেখব যে এদের এই যে লাভটা এসে তার কিছু অংশ সমান ভাগে ভাগ হয়েছে, কিছু অংশ মূলধনের অনুপাতে ভাগ হয়েছে, এটা আমরা পরবর্তী অঙ্কতে দেখব। তো যাই হোক না কেন, এখানে যেটা বলেছে আর কি যে মূলধনের অনুপাতে এটা ভাগ করেছে লাভটাকে, তাহলে কে কত টাকা পেয়েছে। তাহলে মূলধনের অনুপাত যেটা সেটাকে জানতে হবে। মূলধনের অনুপাত কত না A:B, সেটা কত, এ দিয়েছে 8,000 টাকা, বি দিয়েছে 10,000 টাকা। খেয়াল রাখতে হবে অনুপাত মানে হচ্ছে দুটো একই ধরনের রাশির তুলনা, তার ফলে হচ্ছে এর মধ্যে একক জিনিসটা আর কি, যে টাকা মিটার কিলোমিটার এগুলো কিছু থাকে না, এগুলো আস্তে আস্তে এগুলো বাদ চলে যায় আর কি। তো এ দিয়েছে 8,000, বি দিয়েছে 10,000,
সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে হবে কত, 8,000 বাই 10,000। প্রথমে এখানে 3টে শূন্য কেটে নেব, তাহলে এলো 8/10, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 5 10। ঠিক আছে, তাহলে এলো 4/5 মানে হচ্ছে 4:5, এটা পেলাম মূলধন অনুপাতটা 4:5। তাহলে অতএব এ এর আনুপাতিক ভাগহার, এর আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার এই জিনিসটা হচ্ছে কিনা টোটালের মধ্যে সে কত অংশ পাচ্ছে সেটা, অর্থাৎ ভগ্নাংশ হিসাবে। এখন টোটাল কত, এ রয়েছে 4, বি এর রয়েছে 5, তাহলে টোটাল কত হচ্ছে 9। তাহলে আনুপাতিক ভাগহার হচ্ছে নিচে এলো 4 + 5, আর এর অংশ কত 4, এলো উপরে 4, তাহলে এলো 4/9। আর বি এর আনুপাতিক ভাগহার সেটা কত, সেম জিনিস বি এর জন্য, বি পেয়েছে হচ্ছে 5 ভাগ, কার মধ্যে না টোটালটার মধ্যে 4 + 5, তো সেটা করলে হচ্ছে 5/9, অর্থাৎ 9 ভাগের মধ্যে 4 ভাগ পেয়েছে হচ্ছে এ, 5 ভাগ পেয়েছে বি। তাহলে এ এর লভ্যাংশ কত, অর্থাৎ লাভ থেকে এ কত পাচ্ছে না, লাভ কত 3,600, তার সঙ্গে গুণ হবে হচ্ছে এর অংশটা 4/9 এত টাকা, অর্থাৎ 9 4 36, 400, অর্থাৎ 1,600 টাকা। আর বি এর লভ্যাংশ হচ্ছে কত না, সেমভাবে 3,600 গুণ এ পেয়েছে 5/9 এত টাকা, গুণ করলে হচ্ছে 2,000 টাকা। তাহলে এ পাচ্ছে 1,600 টাকা, বি পাচ্ছে 2,000 টাকা। তো এইভাবেও যেমন বের করা যায়, আবার আমি চাইলে একটা বের করলাম, এ পেয়েছে 1,600 টাকা, তাহলে বি কত পেয়েছে টোটালটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলেও 2,000 হয়, সেটাও করা যায়। কিন্তু আমি বলবো যে ওইভাবে না করে এইভাবে করতে, কারণ যেহেতু চ্যাপ্টারটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার, যে খাতা দেখবে আর কি, যে অঙ্কটা যে দেখবে আর কি, সে এক্সপেক্ট করবে যে অনুপাত ধরেই যেন অঙ্কটাকে করা হয়, সে এটা এক্সপেক্ট করবে। তাই এইটা এইটা করলে আর কি, ওই বিয়োগ না করে যদি এটাকেও যদি অনুপাতে বার করা হয় তাহলেও সেটা বেশি প্রেফারেবল হবে। তো এরকম এই একটা অঙ্ক দেখলাম। নেক্সট যেটা বললাম যে যদি অংশটাকে যদি ভাগ করা থাকে আর কি, যে টুকরো করা থাকে লভ্যাংশটা, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো সেরকম একটা এক্সাম্পল দেখব। এই যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সেকেন্ড একটা প্যাটার্ন, অংশীদারি কারবার। এই এই অংশটার আর কি একটা সেকেন্ড প্যাটার্নটা কি না, যেখানে মূলধনটা চেঞ্জ হয়। ঠিক আছে, একজনের মূলধন সেটা চেঞ্জ হতে পারে। সেরকম কি বলা হচ্ছে, এ আর বি একটি ব্যবসায় যথাক্রমে 8,000 টাকা আর 10,000 টাকা নিয়োগ করলো। তারপরে কি বলেছে না, 4 মাস পর এ আরও 2,000 টাকা নিয়োগ করলো, বছরের শেষে 5,800 টাকা লাভ হলো। তো সেই টাকার অর্ধেক সমান ভাগে আর বাকি মূলধনের অনুপাতে ভাগ হলো, তাহলে কে কত টাকা পেলো, এইভাবে অঙ্কটাকে দেওয়া হয়েছে। তো এখানে দুটো জিনিস চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে কি না, এই যে অর্ধেকটা সমান ভাগে, যেটা আগে বললাম যে অর্ধেক সমান ভাগে ভাগ হচ্ছে, বাকিটা মূলধনের মতো ভাগ হচ্ছে, এরকম একটা প্যাটার্ন করাবো, সেটা আগে বললাম। কিন্তু এটা ছাড়াও আর একটা কি না, এই যে 4 মাস পর এ আরও 2,000 টাকা নিয়োগ করলো, অর্থাৎ এ তো 8,000 দিয়েছিল, বি দিয়েছিল 10,000, তো 4 মাস পর কী করেছে না, এ আরও 2,000 টাকা দিয়ে সমান সমান করে নিয়েছে। তাহলে সেক্ষেত্রে কীভাবে অঙ্কটাকে করতে হবে, তাহলে এক্ষেত্রে এটা আর কি 1 মাস হিসাবে যে মূলধন অনুপাত হবে আর কি, সেটাকে বের করতে হবে। আগের অঙ্কটাতে ছিল যে টোটাল মানে ওদের মূলধন চেঞ্জ হচ্ছে না, নিচের মূলধন ফিক্স ছিল, এখানে মূলধন চেঞ্জ হয়েছে। তো 1 মাস হিসেবে কী করে বের করবো এবার সেটা দেখা যাক। এর 8,000 টাকা, এটা কদিনের জন্য কেটেছে, 4 মাস, আর এটার সঙ্গে 2,000 যোগ হয়েছে, মানে 8,000 যোগ 2,000 মানে হচ্ছে এত টাকা, মানে 10,000 টাকা খাটে 8 মাস। অতএব 1 মাস হিসাবে এদের না অ্যাকচুয়ালি এর মূলধন সেটা কত না,
আমি মনে করছি আর কি এর হচ্ছে প্রত্যেক মানে এই জায়গাটা কীরকম ভাবতে হবে, এর হচ্ছে ওই 8,000 টাকা এক মাস কেটেছে, তারপরে আবার 8,000 টাকা সেটা এক মাস কেটেছে, তারপরে 8,000 টাকা এক মাস কেটেছে, তারপরে 4 নম্বর মাস আর কি সেটা তো 8,000 টাকা কেটেছে, তারপরে 10,000 টাকা করে খাচ্ছে। তো প্রত্যেক মাসে মূলধন আসছে আর চলে যাচ্ছে, এরকমভাবে ধরতে হবে। তাহলে এক মাস হিসেবে মূলধন কত হচ্ছে না 8,000 টাকাটা 4 মাস খাচ্ছে, তো 8,000 ইন্টু 4 যোগ 10,000 টাকাটা হচ্ছে 8 মাস খাচ্ছে, তাহলে হচ্ছে 10,000 ইন্টু 8 এত টাকা। এবার এটাকে 12 দিয়ে ভাগ করলে এক মাস এটা বেরিয়ে আসে, দরকার পড়ে না 12 দিয়ে ভাগ করার, কারণ কি না দুটোকেই 12 দিয়ে ভাগ করতে হবে, বিয়েরটাকেও সেমভাবে করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, তো দরকার নেই। তো এটাকে যদি হিসেব করি তাহলে কত হয়, 4 32,000 আর 80,000 যোগ করলে 112,000, অর্থাৎ 1,12,000 টাকা। এটা ওর এক মাস হিসাবে মূলধন আর কি। আর বিয়ের 10,000 টাকা এটা খাটে 12 মাস, বি তো এক্সট্রা করে মূলধন দেয়নি, তাহলে মানে বি এর এক মাস হিসাবে মূলধন সেটা কত না 12 ইন্টু 10,000 টাকা, মানে হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, এটা এরকম করে ভাবা দরকার নেই যে এই যে কী করে এটা 1,12,000 টাকা হলো, এ তো মাত্র 8,000 টাকা দিয়েছিল, তো ওইটা ভাবার দরকার নেই। এইভাবে হিসেব হবে দিই, অর্থাৎ আমরা গড়টাকে বের করবো আর কি, ও প্রত্যেক মাসে গড়ে কত টাকা করে আসছে। ঠিক আছে, তো সেই গড়টাকে বের করার জন্য এই হিসেবটা করা হলো। নেক্সট হচ্ছে এটাকে 12 দিয়ে ভাগ করে, এটাকেও 12 দিয়ে ভাগ করে, কিন্তু ভাগ না করলেও চলবে, দুটোই 12 দিয়ে ভাগ করছি, তো অনুপাতের সময় সেটা বাদ চলে যাবে। তো বিয়েতে এক মাস হিসেবে মূলধন পেলাম হচ্ছে এত টাকা, তাহলে মূলধন অনুপাত কত, সেটা হচ্ছে A/B, সেটা কত, এটা ইস্টু এটা, মানে 1,12,000 ইস্টু 1,20,000, সেটা কত হয়, শূন্য যদি বাদ দিই তাহলে এখানে 112 120, যদি সেটাকে আমরা 8 দিয়ে কাটি তাহলে 14:15, তাহলে এ এর আনুপাতিক ভাগ হার সেটা কত হবে না 14/14 আর 15 যোগ করলে হয় 14 যোগ 15 মানে হচ্ছে 29, মানে 14/29। একইভাবে বি এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 15/29। তো এই দুটো আনুপাতিক ভাগ হার পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে এবার এই মূলধন কী বলে যেটা লভ্যাংশ লাভটা এটা আর কি, সেটাকে এবার ভাগ করতে হবে। তো লাভের অর্ধেক হচ্ছে সমান ভাগে ভাগ হয়েছে, লাভের অর্ধেক কত, মানে যদি তাই হয় আর কি, তাহলে এ কত পাচ্ছে, এ টোটাল কত পাচ্ছে আর কি, এ পেল 5,800, এটা তার অর্ধেক কত, আমি আগে থেকে যদি এটাকে লিখে রাখি যে লাভের অর্ধেক সমান 5,800 ভাগ 2 এত টাকা, মানে হচ্ছে 2,900 টাকা। তাহলে এ পাচ্ছে হচ্ছে এই 2,900 টাকার হাফ পাচ্ছে, তাহলে এ পাচ্ছে হচ্ছে হাফ ইন্টু 2,900 প্লাস এটা হচ্ছে যেটা সমান ভাগে ভাগ হচ্ছে সেইটা থেকে, আর একটা এটা বাকিটা যেটা রইল সেখান থেকে এটা পাচ্ছে, সেটাও তো হাফ, সেটা হচ্ছে 14/29 ইন্টু 2,900 এত টাকা। আরেকবার বলে দিই, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা এটা হচ্ছে যেটা সমান ভাগে ভাগ হচ্ছে সেইটুকু, আর এই পার্টটা হচ্ছে যেটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে সেটুকু। তাহলে এটা যদি হিসেব করি তাহলে হিসেব করলে হবে হচ্ছে 2,900 অর্ধেক, অর্থাৎ হচ্ছে 1,450 1,450 যোগ এখান থেকে আসবে তো 29 কেটে গিয়ে 100 হবে, এখানে 1,400, তার মানে হচ্ছে এত টাকা, মানে হচ্ছে 2,850 টাকা,
নেক্সট বি পেলো, সেমভাবে বিও পাচ্ছে, এই অ্যামাউন্টটা সেম থাকছে যেহেতু সমান ভাগে ভাগ, তাই 1/2 ইন্টু 2900 এটা তো পাচ্ছেই, তার সঙ্গে হচ্ছে মূলধন অনুপাত হচ্ছে এই পার্টটা, সেটা হচ্ছে 1529 ইন্টু 2900 এত টাকা। তো এখান থেকে সেম আসবে 1450 টাকা, আর এখান থেকে আসবে হচ্ছে 1500 টাকা, যোগ করলে এটা হচ্ছে 2950 টাকা। তাহলে এ পেলো হচ্ছে 2850 টাকা, বি পেলো 2950 টাকা। তো এরকমভাবে এটা হচ্ছে সেকেন্ড প্যাটার্ন, যেটা সেকেন্ড প্যাটার্নটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে পার্টটা, এই পার্টটা একটু মাথায় রাখতে হবে যে যে টাকাটা যত মাস ধরে চলছে আর কি, সেটা তত মাস ধরে গুণ করতে হবে এবং টোটালটাকে যোগ করতে হবে, দিয়ে তাহলে বেরোবে তাদের 1 মাস হিসেবে মূলধন সেইটুকু। আর তারপরে যেটা পার্টটা আর কি, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে হাফ যেহেতু দেওয়া হয়েছে, অর্ধেক হচ্ছে সমান ভাগে আর অর্ধেক হচ্ছে মূলধন অনুপাতে। তো এইটার অর্ধেক হচ্ছে 2900 টাকা, তো সেইটা আবার অর্ধেক হবে, মানে এমনিতে এটা অর্ধেক হয়ে গেছে, সেইটাকে এবার দুজনের মধ্যে ভাগ হবে, তাহলে হাফ হাফ করে, তো সেই জন্য হাফ দিয়ে আগে গুণ, আর বাকি যেটুকু পড়ে থাকবে সেটাও 2900 টাকা, যেহেতু অর্ধেক করা হয়েছে, এদিক ওদিক দুটোই সমান, তাহলে পরের 2900 টাকা যেটা আর কি, সেটাকে গুণ হবে তাদের আনুপাতিক ভাগার দিয়ে সে দুটোকে যোগ করে তাদের টোটাল টাকাটা বেরিয়ে আসবে। তো এইভাবে হচ্ছে অনুপাত যে চ্যাপ্টারটা, সেটা এইভাবে রয়েছে। এই ধরনের অঙ্কগুলো আসতে পারে, অংশীদারি কারবার থেকে অঙ্ক আসে জেনারেলি। এই অংশীদারি কারবারের অঙ্ক জেনারেলি একটু লেন্দি টাইপের হয়, কারণ এখানকার ক্যালকুলেশনগুলো, এই যে গুণটুনগুলো এগুলো রয়েছে, তারপর সেটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ, এগুলো থাকে, সেখানে একটু লেন্দি হয়, কিন্তু অঙ্কগুলো সোজা হয়, অঙ্কগুলো কঠিন নয়। একটু যদি বুদ্ধি খাটানো হয়, একটু যদি ভাবা হয়, আর একটু যদি নিয়মটাকে যদি মাথায় রাখা হয়, সহজে চলে আসবে অঙ্কগুলো, সহজেই বেরিয়ে চলে যাবে। তো যাই হোক না কেন, আজকে যে ক্লাসটা অনুপাতের ক্লাস, এটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সমানুপাত যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব। সমানুপাত এইটা আলোচনা করার সময় আমরা এটা করছি, সেটা হচ্ছে পাটিগণিতের যে সমানুপাত সেইটুকু আর কি। বীজগণিতের জন্য আলাদা একটা পার্ট রয়েছে, সেটা পরে আলোচনা হবে, কিন্তু পাটিগণিতের যে সমানুপাত সেখান থেকে হচ্ছে দুটো চ্যাপ্টার আর কি, পাটিগণিতের বড় অঙ্ক, সেই দুটো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে সময় দূরত্ব, আর একটা হচ্ছে সময় কার্য। তো এই দুটো চ্যাপ্টার তখন আলোচনা হবে সমানুপাত ধরে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।